ফুলফিল করে এরকম ভাবে আমি কোনো ফিজিবল স্পেস পাচ্ছি না, দ্যাটস ওয়াই দিস সলিউশন বিকামস ইনফিজিবল, এরকম একটা ক্ষেত্রে। তো এই ধরনের কেসে আমাদের মডেল ফর্মুলেশনের ক্ষেত্রে আরো বেশি মডেল ফর্মুলেশনের ক্ষেত্রে আমাদের কেয়ারফুল থাকতে হবে যে কিভাবে আমরা একটা ফিজিবল স্পেস পাই, সো দ্যাট আওয়ার সলিউশন does not become infeasible. ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? তাহলে রিডান্ডেন্ট আর হচ্ছে ইনফিজিবিলিটি এর মধ্যে হচ্ছে পার্থক্য আরেকবার এক্ষুনি আমি পার্থক্যটাতে আসবো, রিডান্ডেন্ট এখনই আসবে আপনার কোয়েশ্চেনের উত্তর দিতে। হ্যাঁ, আমরা ওই জায়গাটাতে আসছি। আনবাউন্ডেডনেস হচ্ছে the linear programming can fail to have an optimum solution if the objective is made infinitely large. এই যে আমরা কি করি, আমরা শুরুতে আমরা একটা টেকনিক ইউজ করি না, অবজেক্টিভ ফাংশনটাকে লিমিটের মধ্যে আনার জন্য আমরা লসাগু নিই, তাই না? তারপরে সে লসাগুটাকে যেভাবে আমরা অন্যান্য ভাবে সলভ করি সেভাবে আমরা অবজেক্টিভ ফাংশনটাকে প্লট করে মানে প্যারালালি উই কিপ ড্র্যাগিং দ্য অবজেক্টিভ ফাংশন টুয়ার্ডস দ্য ফিজিবল স্পেস। কিন্তু আপনি যদি প্রথমেই এমন এক ধরনের অবজেক্টিভ ফাংশন সেট করেন যেটা ইনফিনিটলি লার্জ, সো ওটা তো কোনোভাবেই কোনো without violating any of the constraints, তাহলে তো কোনোভাবেই আপনি অবজেক্টিভ ফাংশনটাকে কোনোভাবেই কোনো একটা পয়েন্টে বা কোনো একটা ফিজিবল স্পেসে আপনি ফেলতে পারবেন না, because you have already set the objective function too high. It is কি বলবো, unachievable. এরকম যদি কোনো এক ধরনের অবজেক্টিভ ফাংশন is set, then it is not possible to drag the objective function parallelly and get a specific point where that objective function can align. So in that case, it happens due to next bola আছে এটা কেন হবে, because it happens due to incorrect model formulation, since no real situation permits management an infinitely large solution and therefore an infinitely large profit, which is impossible. ঠিক আছে, infinitely large profit or infinitely large objective function, this happens due to error in formulating the model. So unboundedness তখনই হয়, unboundedness মানে আপনি কোনো বাউন্ডারি সেট করতে পারছেন না যে where your objective function will stop because of the incorrect formulation of the model. আচ্ছা, সো লাস্ট যে জিনিসটা আমাদের, যে দুটো জিনিস আমাদের টেকনিক্যাল ইস্যুস এর মধ্যে আসে, একটা হচ্ছে রিডান্ডেন্সি আর একটা হচ্ছে মাল্টিপল সলিউশন। রিডান্ডেন্সি কথাটা আমি আগে ক্লাসে আপনাদেরকে একটু বলেছিলাম যে আমাদের একটা এক্সাম্পলই আসছিল রিডান্ডেন্সিটা কি। সো ইনফিজিবিলিটি এবং রিডান্ডেন্সির মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে রিডান্ডেন্সিটা কি, a constraint that does not affect the feasible region is called redundant constraint. Look at the figure. এখানে feasible regionটা হচ্ছে blue shaded এরিয়াটা হচ্ছে feasible space. এই feasible space এর গঠনে ডান পাশে যে পারপেন্ডিকুলার যে কনস্ট্রেন্টটা আছে সে দেখেন less than or equal to 25. এখন আমাকে বলেন তো এটা কখন ইনফিজিবল হতো? যদি ট্রায়াল পয়েন্টটা স্যাটিসফাই না করতো আর কি, ডিরেকশন যদি অন্যদিকে থাকতো এরকম না। রাইট, এক্স্যাক্টলি। অর্থাৎ এই রিডান্ডেন্ট কনস্ট্রেন্টটা যদি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 25 হতো, বুঝতে পেরেছেন? এই রিডান্ডেন্ট কনস্ট্রেন্ট যে পারপেন্ডিকুলার যে কনস্ট্রেন্টটা আমরা দেখছি, এটা যদি x is greater than or equal to 25 হতো, তাহলে এই কনস্ট্রেন্টের ডিরেকশনটা কি হতো? অ্যারোটা অন্য পাশে আউটওয়ার্ড হতো, নট টুয়ার্ডস দ্য অরিজিন। তার মানে কি, this is not fulfilling all the constraints, and we can similarly infer that the solution is infeasible because all the constraints are not satisfied. Kintu ekhane, even though redundant constraint does not have any role to play or does not affect the feasible region, but it does indicate the same direction, so we will not get any infeasible solution. যদি এটা ডিরেকশনটা অন্যদিকে হতো, then it becomes an infeasibility issue, and the redundant হলেও the solution would have been infeasible because the direction was from to opposite of the trial point. ঠিক আছে? আচ্ছা, the last যে টেকনিক্যাল ইস্যু সেটা হচ্ছে মাল্টিপল সলিউশন। এই ফিগার দেখে আপনারা বুঝতে পারছেন যে প্যারালালি শিফট করতে করতে objective isoprofit line, this could be isocost line as well. So when I keep dragging the isoprofit line towards the feasible space, যদি এরকম সিচুয়েশন হয় যেটা এমন একটা কনস্ট্রেন্টের উপরই বসে গেল, instead of sitting on a particular point, একটা পার্টিকুলার পয়েন্টে এটা না বসে যদি পুরো একটা কনস্ট্রেন্ট, যেমন ধরুন ED, the line 4 coincides with constraint line ED, then
ওই দেখেন ওই লাইনটার উপরে কতগুলো সলিউশন, any of the solution on that line would be the probable candidates for becoming the optimum solution. ঠিক আছে? If the objective function coincides with one of the constraints, then any point on that line is an optimal solution too. That's why we are getting multiple solution in this case instead of having a single optimum solution. ঠিক আছে? এটাই হচ্ছে মাল্টিপল সলিউশন। ম্যাম আমাদের যে হোমওয়ার্ক ছিল এখানে 319 এরকম হয়েছে, মানে একটা কনস্ট্রেন্টের উপর দিয়ে। আচ্ছা, আমি এটা নিয়ে আলোচনা করব, এখনই আপনাদেরকে সলিউশন নিয়ে আলোচনা করব। তার আগে বলেন এই কটাই হচ্ছে আমাদের টেকনিক্যাল ইস্যুস, এগুলো একটুখানি মাথায় রাখবেন, বিকজ ইউ ক্যান কি বলবো sometimes you'll be faced with some of the solution or some of the problem which can be similar to some of these issues. তো এটা সম্পর্কে আমাদের যাতে একটু ধারণা থাকে। সো এই পর্যন্তই হচ্ছে আমাদের লিনিয়ার প্রোগ্রামিং গ্রাফিক্যাল সলিউশনের থিওরিটিক্যাল অ্যাসপেক্ট। আমরা সাথে সাথে অঙ্কও করেছি। এখন আমি আপনাদের একটু হোমওয়ার্ক বা সলিউশন নিয়ে একটুখানি কথা বলতে চাই, ঠিক আছে? যদি কারো কোনো প্রশ্ন না থাকে। ম্যাম, আনবাউন্ডনেস এর যে গ্রাফ স্লাইডের মধ্যে যে গ্রাফ দেওয়া আছে এটা একটু বলতে পারবেন গ্রাফটা? এটা আনবাউন্ডেডনেস, আচ্ছা আনবাউন্ডেডনেস দেখেন এটা কিন্তু আগেরটার সাথে আছে। ধরেন আমার যদি কনস্ট্রেন্টটাই থাকে হচ্ছে এই দুইটা, মার্কেটিং কনস্ট্রেন্ট এন্ড মার্কেটিং কনস্ট্রেন্ট 1, মার্কেটিং কনস্ট্রেন্ট 2, একটা হচ্ছে টেবিল রিলেটেড আর একটা হচ্ছে চেয়ার রিলেটেড। সো আর ইউ গেটিং এনি ফিজিবল স্পেস ফ্রম দিস টু কনস্ট্রেন্ট? পাচ্ছেন? আমাকে No, বলেন। ma'am. পাচ্ছেন না? যদি আপনি কোনো ফিজিবল স্পেস না পান তাহলে অবজেক্টিভ ফাংশনটা তো ইনফিনিটলি মুভ করতে থাকবে প্যারালালি। আপনি কি কোনো অবজেক্টিভ ফাংশনকে ডিফাইন করতে পারবেন? because you're not getting any feasible space. এই ধরনের সিচুয়েশন যখন হয় then it is called unbounded, because normally when we are getting any feasible space it is bounded, right? It is bounded by the constraints. আপনি কি একটা সীমানা বের করতে পারছেন না? পাচ্ছেন তো? look at the Yeah. free green area. কিন্তু unbounded এর ক্ষেত্রে you fail to provide any kind of boundary, because these two constraints are greater than constraints and the situation gives you no other constraint. As a result you fail to form any feasible space, and দেখেন constraint isopropyl লাইনটাকে আপনি drag করছেন কতদূর পর্যন্ত drag করবেন? unboundedness problem. So technically it is also infeasible আসলে. It is not feasible for management to get infinite amount of profit. Is it possible? No, ma'am. No, ma'am. It is not possible. ঠিক আছে? Any other question regarding the technical issues? Okay, if there is no question, then let me move on to the solution. আমি একটু সলিউশনে যাই। A second. So whiteboard দেখা যাচ্ছে? জি জি ম্যাম। ম্যাম। ওকে, আচ্ছা আমি প্রথম থেকেই আসি। আপনাদের অনেকেরই আমি দেখছি, আমি দেখা শুরু করেছি, তো সবগুলো এখনো দেখা হয়নি, কিন্তু আপনাদের যেটা আমি দেখলাম যে 3.9 নিয়ে ফার্স্টে শুরু করি। pretty easy, but still আপনাদের যাদের সমস্যা আছে তারা যাতে বুঝতে পারেন সেই জন্য আমি প্রথমটা থেকে শুরু করছি। 3.9। সো এখানে বলছে যে consider Claire's activity described in problem number 3.5 and 3.7. Suppose that because of limitation on transistor availability, she has determined there are two additional constraints. অর্থাৎ আমাদের যে constraints গুলা ছিল তার সঙ্গে দুইটা additional constraints add হয়েছে। একটা constraints ছিল, সো আমরা যদি এরকম করে যাই 3.9 আমরা যদি ধরে নিচ্ছিলাম আমাদের ডিসিশন ভ্যারিয়েবলস হচ্ছে নাম্বার অফ amps to be produced, x2 হচ্ছে নাম্বার অফ preamps to be produced, এরকম একটা কিছু বলেছে। 3.5 এর ইনফরমেশনটা আছে। put together একটা amp takes 12 hours to assemble, 4 hours high performance check. So 12x1, okay, যেটা আপনারা করে আসছেন।
12x1 12x1 plus 4x2 less than or equal to 60 আরেকটা হচ্ছে 4x1 plus 8x2 less than or equal to 40 এটাতে আপনাদের কারো কোনো ঝামেলা নাই আশা করি so this was regarding assembly and this was high performance check okay high performance check এটার সঙ্গে যুক্ত হয়েছে দুইটা কনস্ট্রেইন্ট সেটা হচ্ছে একটা হচ্ছে 39 একটা বলতেছে কি যে ম্যাক্সিমাম 4 preamps অর্থাৎ আরেক যেটা অ্যাড হয়েছে ম্যাক্সিমাম x1 হচ্ছে 4 preamps and 6 and x2 is less than or equal to 4 আচ্ছা তো আমরা মোটামুটি x1 I guess ম্যাম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা কোনো জায়গায় ভুল হলে আমাকে বলবেন হ্যাঁ প্লিজ মানে আমারও ভুল হওয়ার খুবই সম্ভাবনা থাকে সেজন্যই বললাম একটুখানি বলবেন ওকে সো আমরা যদি এখন এটার সঙ্গে অ্যাড হয়েছে আমাদের তার সঙ্গে তো x1 and x2 is greater than or equal to 0 তো থাকছেই ওকে this is the formulation of the problem model formulation এখন বলা অবজেক্টিভ ফাংশন ও আচ্ছা রাইট অবজেক্টিভ ভেরি গুড অবজেক্টিভ হচ্ছে টু ম্যাক্সিমাইজ এটা মাঝখানে হবে টু ম্যাক্সিমাইজ কত বলেন তো 10x1 প্লাস 5x 5x2 5x2 এটা হচ্ছে আমার অবজেক্টিভ ফাংশন আচ্ছা এখন আমি যদি পাশাপাশি ঠিক আছে এখানেই করি সো আমার যদি এটা তো গ্রাফ না বুঝতেই পারছেন এখানে ইয়ে হতেই পারে সো দিস ইজ x1 এটা আমার x2 সো আমরা যদি প্লট করি নরমাল প্লটিংটা যদি আমরা ফলো করি সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে x1 আমি খুব শর্টকাটে করছি হ্যাঁ যে ধরেন এই এখান থেকে যদি আমরা যাই x1 যখন 0 x2 কত 15 x2 হচ্ছে 15 4×60 x2 হচ্ছে 15 আবার x2 হচ্ছে যখন 0 x1 হচ্ছে 5 5 সো আমরা এখানে একটু প্লট করি ওকে সো একটা আমরা পাচ্ছি x2 15 একটা হচ্ছে x2 15 আর একটা হচ্ছে x1 হচ্ছে 5 এটা এখন জয়েন করা এখান থেকে বড়ই ডিফিকাল্ট বাট আশা করছি আপনারা পারছেন সো এটা ডিরেকশন হচ্ছে টুয়ার্ডস দ্য অরিজিন ডিরেকশন টুয়ার্ডস দ্য অরিজিন লেটস লুক এট কনস্ট্রেন্ট নাম্বার 2 এখানে আমাদের কনস্ট্রেন্ট নাম্বার 2 তে আমরা দেখছি যখন x1 0 x2 হচ্ছে কত 5 যখন x2 0 x1 হচ্ছে 10 10 so x1 হচ্ছে আমার 10 x2 হচ্ছে আমার 5 so let's join these two and also we are getting this kind of direction নিয়ে আশা করি আপনাদের কোনো ঝামেলা নাই আমরা এরকম ডিরেকশন পেলাম আচ্ছা এখন আমাদের এই যে এই দুটো কনস্ট্যান্ট হচ্ছে আমরা যে ইকুয়ালিটিতে ট্রান্সফর্ম করি 6x1 and x2 হচ্ছে 4 okay so x2 হচ্ছে 4 this x2 হচ্ছে 4 আর হচ্ছে এটা হচ্ছে 6 so আমরা কি করব এদিকে তো একটা এদিকে হচ্ছে আপনার পারপেন্ডিকুলার ওয়েট একটু দাঁড়ান আচ্ছা আমার যেটা পয়েন্ট আমরা এখান থেকে একটা পাবো হচ্ছে x2 হচ্ছে 5 so let's draw from here
আরেকটা হচ্ছে x6, x1 হচ্ছে 6, তো এখানে একটা স্ট্রেট লাইন হবে, ঠিক আছে? আহ, 4 হওয়ার এই- কথা না? হ্যাঁ, কি হওয়ার কথা? ও X হ্যাঁ, 4 হওয়ার, রাইট, 4 হওয়ার কথা। হ্যাঁ, 4 হওয়ার কথা। 4 হওয়ার কথা, so this is 4. So 4, এটা খুবই এখানে বিশ্রী ভাবে হচ্ছে, হ্যাঁ, কিছু করার নাই, খুবই দুঃখিত। ম্যাম x16 আর X1 x24 হ্যাঁ, যাই হোক, একটা আপনারা বুঝছেন, সেটা বোঝার পরে আমি আসলে মেইন জিনিসটা যেটা আপনাদের করতে চাচ্ছি, ফিজিবল স্পেসটা আমাকে, ফিজিবল স্পেসটা আপনারা কি পেলেন আমাকে এটাই বলেন, আসল কথা হচ্ছে সেটা বলেন। ফিজিবল স্পেসটা আপনারা কি পাইছিলেন? আপনাদের মধ্যে কেউ আছেন একটুখানি শেয়ার করতে পারবেন, সো দ্যাট আপনাদের জি ম্যাম ফ্রেন্ডদেরও সুবিধা হবে। একটু দাঁড়ান, আমি আপনাদেরকে শেয়ার অপশনটা আগে অন করে দেই। হ্যাঁ, একটু শেয়ার করেন তো, দেখি আপনাদের যে কেউ। জি ম্যাম হ্যাঁ, করেন। করছেন কেউ শেয়ার? হ্যাঁ, ভেরি গুড। নিচে নামেন এখন। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, ওয়েল ডান। সো এইখানে হচ্ছে আপনার নামটা কি? 96, রোল 96। ম্যাম বনিয়ামিন পরিষ্কার করে বলেন, বুঝি নাই। ম্যাম বনিয়ামিন, মোহাম্মদ বনিয়ামিন। মোহাম্মদ বনি আমিন। জি ম্যাম আচ্ছা, আচ্ছা, ওকে। সো বনি, আপনি একটু আমাদেরকে একটু এক্সপ্লেইন করেন, হ্যাঁ, কি আমরা যে ওই দুটোকে পাওয়ার করে ফিজিবল স্পেসটা কি পেলাম একটু বলেন। ম্যাম এইখানে হচ্ছে প্রথমে হচ্ছে কনস্ট্রেইন্ট অন আর হচ্ছে কনস্ট্রেইন্ট টু, এই দুটাতে হচ্ছে প্রথমে এই দুটা হচ্ছে ফিজিবল রিজন হয় হচ্ছে কে এল এম এন, তারপরে হচ্ছে ম্যাম কনস্ট্রেইন্ট মানে সরি এই 5 পয়েন্ট থেকে 5 LMN, এই কয়েকটা হচ্ছে মানে ফিজিবল রিজন হয়তো। পরে নতুন কনস্ট্রেইন্টের জন্য এখানে এই 4 পয়েন্টে কে হ্যাঁ, এল এম এন এইটুকু হচ্ছে LMN, ফিজিবল রিজন হবে। এক্সেলেন্ট। আর যেহেতু কনস্ট্রেইন্ট 3 তে এখানে হচ্ছে ফিজিবল রিজনে কোনো রোল মানে ভূমিকা নাই। ডিরেকশন, জি হ্যাঁ, ম্যাম শুধু ডিরেকশনটা দেখাইছে, সেজন্য এটা হচ্ছে so this is an রিডান্ডেন্ট excellent কনস্ট্রেইন্ট। example of redundant constraint. জি সেই redundant constraint, but that can direction towards the origin, because the direction is on the same side where you are forming the physical space. Okay, then তারপরে কি হলো, রিকোয়ারমেন্ট আছে। হ্যাঁ, ম্যাম KLMN, গুড। ও দেন এটা হচ্ছে তারপরে ফিজিবল এতে রিজন। বলা হয়েছে ফাইন্ড দ্য অপটিমাম প্রফিট ম্যাক্সিমাইজিং প্রোডাকশন প্ল্যান। এখানে আমরা কি করে করছি তাহলে, এখন অবজেক্টিভ ফাংশনটাকে ইউ প্লট দ্য অবজেক্টিভ ফাংশন, রাইট? জি ম্যাম কি করে প্লট করলেন অবজেক্টিভ ফাংশনটাকে? ম্যাম অবজেক্টিভ ফাংশনে হচ্ছে ওইটার মানে এলসিএম করার পরে এখানে পয়েন্ট পাইছি হচ্ছে 2 অন, হ্যাঁ, 1 হচ্ছে এর জন্য, 2 হচ্ছে পির জন্য। পরে right. এটা হচ্ছে প্যারালালি ড্র্যাগ করছি, ড্র্যাগ করে হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট এম এখানে ম্যাম শিফট হয়েছে। আর এটার পয়েন্ট কনস্ট্রেইন্ট দুইটা হচ্ছে ম্যাম ক্যালকুলেশন করে 4 আর 3 পাইছি। নিচে যান, আপনার ক্যালকুলেশনটা একটু দেখায় দেন আপনার বন্ধুদের। সো একটু উপরে যান। সো the two constraints that form the m point where the objective function জি ম্যাম ওটা sits on দেখাবো। that. হ্যাঁ, একটুখানি দেখান যে পয়েন্টে। এইখানে এখন দুটো কনস্ট্রেইন্ট কে সলভ করার পরে আমরা দেখতে পেলাম কি কি পয়েন্ট আসলো, 3 এবং 4 এবং 3, জি ম্যাম রাইট, 4 এবং 3, অর্থাৎ 4টা অ্যাম্পস তৈরি করা দরকার, 3টা প্রি অ্যাম্পস তৈরি করা দরকার। সো দিস ইজ মাই অপটিমাম সলিউশন। হোয়াট ইজ দ্য অপটিমাম ভ্যালু? অপটিমাম ভ্যালু ম্যাম 4 and 3, সরি ম্যাম এটা হচ্ছে বসানোর পর অপটিমাম Right, দিয়ে 55। 55 is the optimum value, the maximum profit. সেকেন্ড, এখন আপনাকে বি তে সি তে বলেছে which constraints are active, এটা আমার কি বলবো? জি ম্যাম যেগুলা হচ্ছে ম্যাম মানে ডিরেক্টলি ফুল ইউজড আপ হবে এগুলা হচ্ছে অ্যাক্টিভ, ক্লাসে বলছিলেন। আর যেগুলো হচ্ছে লেস দেন অর গ্রেটার দেন হবে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড, সেগুলো হচ্ছে হয় স্ল্যাক হবে অথবা সারপ্লাস হবে। আপনার কথাটাকে আমি আরেকটু ডিফাইন করে বলি। অ্যাক্টিভ constraints are those constraints where when you put the optimum value on the constraints,
the left hand side is equal to right hand side. এখন আপনার constraint 1 এবং 2 মিলাই হচ্ছে আমার m পয়েন্টটাকে পেয়েছিলাম। জি So ম্যাম constraint 1 এবং constraint 2 তে যখন আমি অপটিমাম ভ্যালু গুলা বসালাম, মানে পয়েন্ট গুলা বসালাম, 4টা a এবং 3টা p, সেটা বসায় constraint 1 এ দেখেন লেফট হ্যান্ড সাইডেও আমার 60 আসছে, রাইট হ্যান্ড সাইডেও আমার সেটা ছিল 60। আবার constraint 2 তেও লেফট হ্যান্ড সাইডে 40, রাইট হ্যান্ড সাইডেও 40। সো এই দুটা যেহেতু আমাদের দুটাই রাইট হ্যান্ড এন্ড লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, সো অবভিয়াসলি উই ক্যান সে দ্যাট দিস টু আর দ্য অ্যাক্টিভ কনস্ট্রেন্টস। এবং এটা দিয়ে আমরা আরো বুঝতে পারছি যে এই যে আপনার অ্যাসেম্বলি লাইন এবং হাই পারফরম্যান্স আওয়ার এগুলো ফুললি ইউজড আপ হবে যদি আমি এই 4টা অ্যাম্পস এবং 6টা প্রিঅ্যাম্পস তৈরি করি। তারপরে জি। আপনাদেরকে বলা হয়েছে which constraints are inactive and what are the slack values, এটা বলা। ম্যাম এখানে হচ্ছে বের করছি ইনঅ্যাক্টিভ হচ্ছে যেগুলো ইজ নট ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড ইজ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এখানে ম্যাম বলছি কনস্ট্যান্ট 3 and 4 আর ইনঅ্যাক্টিভ, আর লেফট হ্যান্ড সাইড যখন হচ্ছে রাইট হ্যান্ড সাইড কম হয় তখন স্ল্যাক ভ্যালু বের হয়। তখন ম্যাম এভাবে হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডটা বাদ দিছি এখানে 2 and 1। একটু আপনাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, এই জায়গাটা একটু একটা জি, ma'am. কারেকশন আছে, কারেকশনটা একটু বলতে পারবেন কেউ? এনিওয়ান? যখন আমরা ইনঅ্যাক্টিভ কনস্ট্রেন্টটা বের করছি বলেন তো, এই জায়গাটা একটা ছোট্ট কারেকশন আছে বনির কাজের সাথে। হ্যাঁ, কেউ কি রাইট বলতে হ্যান্ড পারে? থেকে কি লেফট হ্যান্ড? রাইট হ্যান্ড সাইড থেকে আমাদের মাইনাসটা করতে হবে, বিকজ উই অলওয়েজ ওয়ান্ট টু গেট আ পজিটিভ ভ্যালু। ইয়েস ম্যাম। পজিটিভ ভ্যালু অর্থাৎ আমাদের লেফট হ্যান্ড সাইডে যেমন ধরেন আপনার স্ল্যাক যে নাম্বার 3 and নাম্বার 4 ইনঅ্যাক্টিভ কনস্ট্রেইন্ট, আপনি যখন বসালেন লেফট হ্যান্ড সাইডে পেলাম 4, রাইট হ্যান্ড সাইডে আমরা অলরেডি সেটা 6 ছিল, জি ম্যাম। তাহলে এখানে আমার obviously we are having a slack value here by the amount of 2, অর্থাৎ 6 minus 4। আমরা পজিটিভ থেকে বড় থেকে ছোটটাকে মাইনাস করব সবসময়, ঠিক আছে? জি ম্যাম ওইটা আমি হচ্ছে ভুলে এলএসিস লিখে ফেলছিলাম তো পরে কোনো কাটাকাটি অসুবিধা করি নেই, নাই। সেটা আপনাকে দেখাই দিলাম। জি So ম্যাম 6 minus 4 is 2 is the slack value for constraint number 3. That is also an inactive constraint. কেন inactive বলছি আমরা? Because these two constraints have no role in forming the optimum solution. সলিউশন। ঠিক আছে? And constraint number 4 এও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভ্যালু আসছে হচ্ছে 3, রাইট, মানে আমাদের লেফট হ্যান্ড সাইডে বা রাইট হ্যান্ড সাইডে আছে 4, so there is a slack value of 1. 4 minus 3 is equal to 1. কারো কোনো প্রশ্ন আছে 3, 9 নিয়ে? Well done Bonnie, very good. You can stop sharing. কারো কোনো, বা আপনি ঠিক আছে একটু রাখেন, একটু কিছুক্ষণ রাখেন। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলেন। ম্যাম হ্যাঁ বলেন। ম্যাথের মানে ফুল ম্যাথের প্রেজেন্টেশন কি যে কোনো ভাবে দিলেই হবে as long as ম্যাথ ঠিক আছে? ম্যাথের প্রেজেন্টেশন মানে খাতায় যে করব সেখানে যদি মানে আমার মতো করে বসাই আর কি প্লেসমেন্ট গুলো। আপনার মতো করে কি বসাবেন একটু বলবেন, আর একটু ক্লিয়ারলি বলেন তো। যেমন ম্যাম এই কনস্ট্রেইন্ট গুলাতে যেখানে ছিল ওইখানে হ্যাঁ, constraint ট্রায়াল পয়েন্টের কথা মেনশন করে হ্যাঁ ওইখানে যে বুঝাইতে চাবো যে সেম সাইডে হলো বিলং করতেছে, মানে সেম সাইডে ডিরেক্ট করতেছে, তো এগুলা বলা কি দরকার? কিংবা না, এই বললে যে এখানে কিভাবে দেখেন বলবো? এখানে যেটা দেখিয়েছে এখানে কিন্তু ভাবে বলে নাই, বিকজ অ্যারো দিয়ে কিন্তু আমি বুঝতে পারছি আপনি যা বলতে চাচ্ছেন। আপনার অ্যারোটা যেদিকে থাকবে আমি বুঝতে পারছি যে ইউ আর ট্রাইং টু সে দিস ইজ স্যাটিসফাইং দ্য কনস্ট্যান্ট অর নট স্যাটিসফাইং দ্য কনস্ট্যান্ট। ওকে তো এখন যখন আপনারা আরো বেশি অঙ্ক করতে থাকবেন, আমি তো ওটা আপনাদের বোঝানোর জন্য প্রত্যেকটা স্টেপ আপনাদের বুঝাই লিখেছি, কিন্তু এটা একটা এক্সাম্পল হতে পারে। দেখেন এখানেও এখানে দেখানো হয়েছে, এখানে তো ভাবে বলা নাই, কিন্তু দেখেন এখানে এই আপনার যে গ্রাফটা আঁকা দ্যাট ইজ ভেরি প্রিসাইজ এন্ড ভেরি ক্লিয়ার। আমি চাইবো আপনারা এইভাবে এটাকে এইভাবে প্রেজেন্ট করবেন, ঠিক আছে? গ্রাফটা যেটা আপনারা করবেন দ্যাট শুড বি ভেরি ক্লিয়ার। আর কিন্তু ওই পাশের লেখাগুলো আপনি আপনার মতো করে বুঝাই দেন আমাকে, তাহলেই হবে, আমি যাতে বুঝতে পারি। ওকে, আচ্ছা, অলরাইট। সো নেক্সট 310 এই টাইপের অঙ্কটা নিয়ে আমি আর বেশি ইয়ে করতে চাচ্ছি না। 315 since the situation is not given but the model formulation is done, so 315 টা একটুখানি বের করেন। হ্যাঁ বনি, দেখি আপনার এটা হয়েছে কিনা এবং আপনার বন্ধুদের সাথেও এটা মিলছে কিনা। জি So 315 আমি সবাইকে বলবো একটুখানি দেখতে। So the question was, আমি আবার একটু আপনাদেরকে দেখাই, কোয়েশ্চেনটা ছিল maximization problem, maximize x1 plus x2. Two constraints were there, x1 plus 2x2 is less than or equal to 6, 3x1 plus 2x2 is less than or equal to 12. So আমি দেখি এখানে কি হচ্ছে। For constraint number 1, same thing, you are converting the constraint to equality.
So it becomes x1 plus 2x2 is equal to 6. So again, it can imply j 0, 0 is the trial point. So when x1 is equal to 0, you're getting the value of x2 of 3. When x2 is 0, x1 is 6. তাহলে একটু গ্রাফে যাই তো, আপনার গ্রাফটা একটু নিয়ে যান আমাদের। জি ম্যাম। হ্যাঁ, দেখেন কনস্ট্রেন্ট নাম্বার 1 আমরা কি কি পেলাম? 4 3 হ্যাঁ 3 and 6 3 and 6 হ্যাঁ 3 and 6 পেলাম। এবং এখান থেকে একটু ডিরেকশনটা দিয়ে দিবেন। আবারও সবাইকে বলছি, আপনারা অবশ্যই ইউ হ্যাভ টু শো দ্য ডিরেকশন, আদারওয়াইজ আপনার ফিজিবল স্পেসটা হলো কিনা, that will be one that is by indicated by the directions where you're getting at, ঠিক আছে? সো এটা দেখেন 3 এবং 6 অর্থাৎ x1 হচ্ছে 6 আর 3 হচ্ছে x2, একটা কনস্ট্যান্ট পেলাম। লেটস গো টু কনস্ট্যান্ট নাম্বার 2। কনস্ট্যান্ট নাম্বার 2, হ্যাঁ এখানে আমরা আবার ইকুয়েশনে ফর্ম করার পরে আমরা দুটো ভ্যালু পেলাম, x2 হচ্ছে 6, x1 হচ্ছে 4। আবার গ্রাফে যান। ওকে, দেখেন 6 এবং 4 এই দুটোকে করবে, দুটারই কিন্তু less than or equal to, so this satisfies the trial point, satisfies the constraint. Okay, so the direction is towards the origin, the direction is towards the origin, both the constraints satisfy the feasible space টা আমরা কোনটা পাচ্ছি? LMNO OLMN is the feasible space। এখানেও আরেকটু বলছি, পরীক্ষার সময় যখন আপনারা করবেন এটাকে একটু আলাদা ভাবে একটুখানি হয় আপনি পেন্সিল দিয়ে একটুখানি দাগ দিয়ে দিবেন, একটা কিছু করবেন, so that it is separated from the rest of your graphical presentation. So ওইটাকে আমি বুঝতে পারছি এরকম। এখন আপনারা অবজেক্টিভ ফাংশন দেখতে পাচ্ছি, অবজেক্টিভ ফাংশন ছিল x1 plus x2 is equal to 1. So plotting the objective function 1 1, now keep dragging it towards the last point of the feasible region. M is the last point, এবং parallelly যেটা m এর উপরে বসে যাচ্ছে, and this is the maximum point within the feasible space where your maximum profit is achievable. So by solving this m point, এই যে আমরা যে পেলাম 3 এবং 1.5, দেখি এটা কি সবার তাই আসছে? Yes ma'am. 3 and 1.5. So by similarly আমরা এই দুটো কনস্ট্রেন্ট, যে দুটো কনস্ট্রেন্ট ফর্ম করেছে, এখানে দুটো কনস্ট্রেন্টই আছে, সো এই দুটো সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন সলভ করে আমরা এটা পেলাম, অপটিমাম ভ্যালুটাও পেলাম। এখানে যে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার বলেছে যে if you change the objective function to 2x1 plus 6x2, এখানে কার কি আসছে আমাকে একটু বলেন তো, কারো কি অন্যরকম কিছু আসছে? ম্যাম ma'am, এটা change আসলে হবে। ম্যাম আমি ম্যানুয়ালি করেছি, প্রত্যেকটা কোঅর্ডিনেটর বের করে বসায় দেখেছি কোনটা আসলে ম্যাক্সিমাইজ করে, সেভাবে ম্যাম আমার ভাইয়ার এই এল পয়েন্টটা আমার অপটিমাম আসে এম এর জায়গায়, এটা অপটিমাম। এক্স্যাক্টলি আপনি কে কথা বলছেন আমাকে বলেন তো, নামটা বলেন। ম্যাম নামিরা। নামিরা, এই নামিরা পয়েন্ট, এখানে নামিরার ব্যাপারটার সাথে একটু আমি দেখাচ্ছি যে যেহেতু আপনাদের যদি কনফিউশন থাকে, যদি আপনারা দেখছেন যে পয়েন্ট হচ্ছে কম আছে, হ্যাঁ মানে আপনার কনস্ট্রেন্ট নাম্বার যদি কম থাকে এবং সময়ও আপনার হাতে আছে, ইন দ্যাট কেস আপনারা ম্যানুয়ালি ক্যালকুলেট করতে পারেন, বাট দ্যাট ইজ ওয়ান অফ দ্য ওয়েজ। বাট আমরা আমাদের এখানে আমরা কি করছি, গ্রাফিক্যালি সলিউশনটা দেওয়ার চেষ্টা করছি, ওটাও গ্রাফিক্যাল সলিউশন। কিন্তু এখানে দেখেন অবজেক্টিভ ফাংশনটা নতুন একটা অবজেক্টিভ ফাংশন হয়েছে 2x1 plus 6x2, এবং এটা করতে গিয়ে আমরা x1 পেলাম 1, এই যে প্লট করা হয়েছে ডটেড লাইন, x1 পেলাম 3, x2 হচ্ছে গিয়ে 1। আগেরটার চেয়ে এটা কি ফ্ল্যাটার না স্টিপার আগের অবজেক্টিভ ফাংশনের চেয়ে? ফ্ল্যাটার। সো এটাকে এখন যদি আপনি শিফট করেন না, আপনার যদি এটা অ্যাকিউরেট হয়, আপনি দেখবেন আপনি যদি এখন এটা শিফট করতে থাকবেন, আর তার এল পয়েন্টটা যেটা হয়েছে অন্য কারো মানে এল পয়েন্টে দেখবেন আপনার এই জিনিসটা বসে যাবে। এটার সাথে এরকম কে পেয়েছেন, আর কে পেয়েছে? এটা কিন্তু আর এম হবে না, নো লঙ্গার। আমার ওইখানে এল আসছে, এল হবে, এল পয়েন্টটা 0 এবং 3 কোঅর্ডিনেট। এখানে যে এখানে যে পয়েন্ট এল পয়েন্ট যেটা দেখাচ্ছে, আপনারা যেটা যেভাবেই নোটেশন দেন না কেন, অ্যাকর্ডিং টু দিস সলিউশন, L point should be your optimum point, because now if you drag the objective function, now the objective function is become flatter, it's not steeper anymore like the previous example. So now if you keep dragging this objective function towards the feasible space, দেখবেন parallel shift করতে গেলে it will no longer sit on M point, we will get a new optimum solution at point L,
এবং এটা এটা দেখেন ম্যাথমেটিক্যালি প্রুফ করেছে, নামিরাও প্রুফ করেছে যে আপনি যদি এটাকে যদি আপনি ম্যানুয়ালি বসান, দেখবেন আপনি প্রত্যেকটা ফিজিবল স্পেস কোনটা কোনটা জিরো, ও ফিজিবল স্পেসের একটা এক্সট্রিম পয়েন্ট, এল একটা এক্সট্রিম পয়েন্ট, এম একটা এক্সট্রিম পয়েন্ট, এন একটা এক্সট্রিম পয়েন্ট। সো আপনি প্রত্যেকটা পয়েন্টই যদি ওই ম্যানুয়ালি বের করেন বাই সলভিং দ্য সাইমultaneous linear equation, you will get that L will be your optimum solution. ওটা হচ্ছে ম্যানুয়ালি প্রুফ করার জন্য, বাট উই আর নট প্রুভিং ইট ম্যানুয়ালি, উই উইল প্রুভ ইট গ্রাফিক্যালি। সেই গ্রাফিক্যালিও আপনাকে আগে সলিউশন দেবে যদি আপনি গ্রাফে এটাকে করতেন, যদি আপনি গ্রাফে এই জিনিসটাকে প্লট করতে দেখতেন, you will get L as your optimum solution. তাহলে কি মাল্টিপল সলিউশন আসতো, মানে কনস্ট্রেন্ট ওয়ানের সাথে কি না, একদম তখন না আপনার মাল্টিপল সলিউশন আসতো না। আপনি দেখবেন ওই এল আপনি ড্র্যাগ করলে ওই পয়েন্টে বসে যেত, বাট নট নেসেসারিলি এলএম লাইনে বসতো তা না। ও আচ্ছা, আপনার ওই এল পয়েন্টে হচ্ছে ওটা ড্র্যাগ করলে পয়েন্টটা আপনি ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে পারতেন, এটা মাল্টিপল সলিউশন হতো না, এটা একটা সিঙ্গেল সলিউশনই আসতো। বাট এল ইজ দ্য নিউ সলিউশন। এল যদি আমার নিউ সলিউশন হয়, তার কি আসছে আমাকে বলেন, নতুন what is the new optimum solution? ম্যাম 0 3 0 and 3, very good. 0 and 3, and by putting these two value in the new objective function, you get the total optimum value of what? What is the objective total? বলেন তো কত? 0 and 3. So your new objective function is now 2x1 plus 6x2. Now putting the new value of 0 and 3 in 18 আসে ম্যাম। 18 is your new maximum profit amount. 18 is your new maximum profit amount. Clear সবার কাছে? জি ম্যাম। আমরা যখন ড্র্যাগ করি তখন যদি আইসো প্রফিট কার্ভটা কনস্ট্যান্টের বাইরে চলে যায় ড্র্যাগ করতে করতে, তখন কি কিছু হবে ম্যাম? হ্যাঁ, তো মানে কনস্ট্রেন্ট আমার পয়েন্টটা হ্যাঁ কনস্ট্রেন্টের বাইরে গেলে সমস্যা নাই, as long as it is within the feasible space region. আপনি পয়েন্টটা তো feasible spaceর মধ্যেই পাচ্ছেন, বুঝতে পেরেছেন? পয়েন্ট যেটা, এই যে আপনি এখন এটাকে ড্র্যাগ করতে করতে আপনি যে এল পয়েন্টে নিয়ে যাবেন, এল পয়েন্টে নিয়ে গেলেও তো আপনার বাইরে চলে যাচ্ছে, কিন্তু পয়েন্টটা তো আপনার যেই সিঙ্গেল সলিউশনটা পাচ্ছেন, এটা তো উইদিন দ্য ফিজিবল স্পেস নাকি? উইদিন দ্য ফিজিবল স্পেস না? জি ম্যাম। সেটাই হচ্ছে কথা। সো ইউ আর নট ভায়োলেটিং এনিথিং, ইউ আর ওয়েল উইদিন ইউর লিমিট, ওয়েল উইদিন দ্য কন্ডিশন। ম্যাম এই গ্রাফ নিয়ে একটা কথা ছিল, এটা হচ্ছে ম্যাম যদি হচ্ছে ধরেন গ্রাফ ঠিকভাবে আঁকতাম, তাহলে আমি কি কারণে এল পয়েন্ট না করে, ধরেন ম্যাথমেটিক্যালি ঠিক আছে, কিন্তু গ্রাফ থেকে কি কারণে এম পয়েন্টে না যায় আমি এল পয়েন্টে যাব? আমি তো চাইলে এম পয়েন্ট পর্যন্ত আনতে পারতাম। কেন না? আপনার তো প্যারালাল শিফট করতে হবে, বিকজ আপনার স্লোপ সেম রাখতে হবে, আর এটা তো প্যারালাল শিফট হবে না। আপনি যদি গ্রাফিক্যালি আঁকতেন না, দেখতেন এখানে প্যারালাল হতো না। আচ্ছা, ঠিক আছে, এনি আদার কোয়েশ্চেন? আমাদের তো এক্সাম হলে মানে ড্র করতে হবে হাতে, সো ওইখানে কি আমরা ওইখানে পরে প্রুফ দেখাই দিব যে এটা অপটিমাম? না, আপনি কেন এক্সাম হলে আপনাদের বুদ্ধি বলে দেই, একটা গ্রাফ পেপার নিয়ে যাবেন, এটা হচ্ছে, আর যদি একান্তই গ্রাফ পেপার না নিয়ে যান, এটা আপনারা তো আপনাদের সিনিয়র ভাইরাও করেছে, ভাই বোনরা, ঠিক আছে? গ্রাফ পেপার নিয়ে যাবেন, ওটা স্টেপল করে দিবেন, এটা একটা ওয়ে। আর একটা হচ্ছে স্কেল ইউজ করবেন, তাই না? আপনাদের কাছে তো স্কেল আছে, তো স্কেলই তো সেম কাজই করবে। তাহলে ম্যাম ঠিক আছে, গ্রাফ পেপার নিলে ওটা অ্যালাউড হবে, তাই তো? ওটা allowed, perfectly allowed. Okay, any other question? All right, so next move on to our next problem, that is 317. ম্যাম হ্যাঁ বলেন গ্রাফটাতে একটা কোশ্চেন ছিল বলেন। ম্যাম। আমরা তো হচ্ছে যে ওই যে দুইটা কনস্ট্রেন্ট যেখানে ইন্টারসেক্ট করে ওই দুইটা পয়েন্টকে হচ্ছে ইকুয়াল করে আমরা অপটিমাল সলিউশনটা বের করি, যদি ওখানে আমার অপটিমাম সলিউশন হয় তখন। ইয়েস ম্যাম। কিন্তু ম্যাম এল যখন আমার অপটিমাম সলিউশন হইতেছে তখন তো ম্যাম দুইটা কনস্ট্রেন্ট ইন্টারসেক্ট করতেছে না। না, কিন্তু আপনি দুইটা পয়েন্ট ইন্টারসেক্ট করার উদ্দেশ্য কি? সো দ্যাট আই কুড গেট দ্য পয়েন্ট। আমরা Yes, ma'am. যখন ইন্টারসেক্ট করি, তার মানে আমরা যাতে একটা পয়েন্টটা পাই বাই সলভিং দ্য লিনিয়ার ইকুয়েশন। এখানে তো আপনি পয়েন্ট অলরেডি পাইছেন। এল পয়েন্টের কোঅর্ডিনেট কি? 0 and 3। হ্যাঁ, 0 3। তো আপনি তো একটা পয়েন্ট পাইছেন, এটা 0 3, এটা তো বুঝাই যাচ্ছে, এখানে তো নতুন করে সলভ করার কিছু নাই, আছে? নাই। সো পয়েন্ট ইজ অলরেডি देयर। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, সো লেটস মুভ অন টু 317। দেখি তো বনি আপনার 317 এর অবস্থাটা। আচ্ছা, ওকে, তো আমার সঙ্গে আপনারাও একটুখানি দেখেন যে কেউ যদি কিছু সাপ্লিমেন্ট করতে চান যাতে বলতে পারেন। আর আমি একটু প্রশ্নটাতে যাই। Maximize is another maximization problem. 3x1 plus 4x2 subject to 3 constraints. Minus, আচ্ছা আমি কি এরকম কোনো কথা ক্লাসে বলেছি আপনাদের যে
you will not keep any negative right hand side figure, এরকম কোনো কথা বলছে কিনা আমি মনে করতে পারছি না। Maybe এই না। ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে আমরা রাইট হ্যান্ড সাইডে অর্থাৎ ইনইকুয়ালিটি সাইনের এই পাশে যেটা আছে 16, 24, -48, এই রাইট হ্যান্ড সাইডে আমরা কোনো নেগেটিভ ভ্যালু রাখবো না। এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। হ্যাঁ, আমরা কোনো নেগেটিভ ভ্যালু রাখবো না। ইন দ্যাট কেস যদি আমরা কোনো নেগেটিভ ভ্যালু না রাখি তাহলে একটুখানি দেখেন তো যে আমরা এখানে কি করতে পারি। আমার কি রেজাল্ট চেঞ্জ হবে নাকি রেজাল্ট সেমই থাকবে এই নেগেটিভিটির জন্য? আমি তো দেখি তো আপনার রেজাল্ট কি আসছে, নিচে যান তো। জি না। আপনার পয়েন্ট আসছে হচ্ছে 2.67 আর 6.67। 2.67 এবং 6.67। হ্যাঁ হ্যাঁ, এটা আপনার রেজাল্টে অসুবিধা হয় নাই, কিন্তু আপনার এটা দেখি তো গ্রাফিক্যাল সলিউশন গ্রাফটা দেখি একটুখানি। হ্যাঁ, গ্রাফে ওটা কোনো সমস্যা ফেলবে না, কিন্তু আমি আপনাদের জন্য বলছি যে এটা সুবিধা হবে আপনাদের। হ্যাঁ, যদি আপনারা তাহলে প্লাস মাইনাসের সমস্যার মধ্যে থাকতে হবে না। বাট যেটা আমি একটুখানি আবার একটু উপরে যান। হ্যাঁ, কোনো এমনিতে কোনো সমস্যা নাই, কিন্তু যদি আগে থেকে আমি একটু যদি আপনারা এটা প্লাসে করে নেন, মানে আপনারা যদি -1 দিয়ে এটাকে যদি মাল্টিপ্লাই করেন বোথ সাইড, তাহলে আপনাদের জিনিসটা আর অন্যরকম লাগবে না, মনে হবে যে আমি তো এই ধরনের অঙ্কই করে আসছি। আপনাদের সুবিধার জন্য আমি এটা বলছি যে নেগেটিভ জিনিস শুরুতে পজিটিভে কনভার্ট করে নিলে আর কোনো ঝামেলা থাকবে না, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। বাট এনিওয়েজ, হ্যাঁ বলেন। তাহলে কনস্ট্রেন্টটা এমন ভাবে যদি ডেভেলপড হয় যে অরিজিনাল কনস্ট্রেন্ট গুলার মাঝখান দিয়ে চলে যায়, অর্থাৎ একটা নতুন রিজিয়ন ক্রিয়েট করে, এরকম হতে পারে। আচ্ছা, সেই জিনিসটা আমি এখনই বলে দিচ্ছি আপনাকে। তার আগে আমি যেটুকু বললাম ওটা কি বুঝতে পেরেছেন, যে আমরা প্রথমে হচ্ছে এটাকে কনভার্ট করে নিব। জাস্ট জিনিসটা কিন্তু সেমই, আমি যেটা পজিটিভে নিব সাইন তো চেঞ্জ হয়ে যাবে, তাহলে আপনার ইন্টারপ্রিটেশন সেম থাকছে না? হ্যাঁ, জি ম্যাম। অর্থাৎ 6x1 + 3x2 is less than or equal to 48, এটা যে কথা -6x1 - 3x2 is greater than or equal to -48 তো সেমই কথা। সো আমি জাস্ট এটা ম্যাম করে একটা দিচ্ছি। কোশ্চেন ছিল। বলেন। ম্যাম যদি আমরা নেগেটিভ করে নিই আর কি, নেগেটিভ সরাই দিই দুই মোড় থেকে, হ্যাঁ তাহলে ম্যাম আমরা যখন ওই যে আমরা ডিরেকশন বের করার জন্য যখন আমরা বের করবো আর কি, হ্যাঁ। ইনইকুয়ালিটি যে সেট করবো, সেক্ষেত্রে তো 0 বড় দেখাবে, স্যাটিসফাই করবে না। না না, হবে না, একই ব্যাপারই থাকবে। মানে আপনার তো সাইনটাই তো সাইন তো চেঞ্জ হয়ে যাচ্ছে। ওরিয়েন্টেশন প্রোগ্রামের জন্য লেখা আর কি দিতে যাচ্ছিলাম। এখন ভাইয়া আমি তো ইংলিশে লিখতেছি, তো এখন হলো যে ফন্ট কি রাখবো ভাইয়া? আমি আপনার কথাটা বুঝতে পারি নাই, আবার বলেন। আর নিউ রোমানে দিব? ম্যাম ওটা আমাদের ক্লাসের না, বাইরে কারোর সাথে। আচ্ছা, আর হলো ভাই এটা তো পিডিএফ করে পাঠাবো জানো আপনাকে। এটাই আপনাদেরকে বলছি, প্লিজ একটুখানি বলেন তাকে মিউট করতে। আচ্ছা ভাই ঠিক আছে। অপূর্ব মিউট হয়ে যায়। এটা একটু কেয়ারফুল থাকবেন আপনারা। হ্যাঁ, বিকজ এটা কিন্তু অনেক প্রবলেম ক্রিয়েট করে। আচ্ছা, আমি একটু বলে নিচ্ছি যে বিকজ আমাদের সাইন যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের ইন্টারপ্রিটেশন সেম থাকছে। এখানে আপনি 0 বা যাই করেন না কেন, আপনি পাশাপাশি, যেমন এখানে বনি যেটা দেখাচ্ছে সে কিন্তু চেঞ্জ করে নাই। হ্যাঁ, অ্যাজ ইট ইজ রেখেছে। দেখেন রেজাল্ট কিন্তু সেম। কেন? বিকজ আপনার ইনইকুয়ালিটির আপনার 0 ট্রায়াল পয়েন্টের সাথে জাস্টিফাই করে কি করে না। আরেকজন যদি কেউ কি আছেন যেটাকে পজিটিভে কনভার্ট করেছেন? এরকম কেউ আছেন যে এই কনস্ট্রেন্টটাকে আপনারা নেগেটিভ থেকে পজিটিভে আনছেন? এরকম যদি কেউ থেকে থাকেন, দেখবেন আপনাদের সেম রেজাল্টই আসছে, আপনার ডিরেকশনটাও একই ইন্টারপ্রিটেশন দিচ্ছে। ফর এক্সাম্পল আমি এটা থেকে যাই, যেমন ধরেন এরকম কনস্ট্রেন্ট আছে, কনস্ট্রেন্ট নাম্বার 1 এ আমরা দুইটা ভ্যালু পেলাম, x1 হচ্ছে -8, x2 হচ্ছে 4। একটু গ্রাফে যাই। সো -8 এবং 4 আমি যদি এটাকে এক্সটেন্ড না করতাম, কথার কথা, আমি যদি ওই লাইনটাকে এক্সটেন্ড না করতাম, ডটেড লাইন, আমার কোথায় গিয়ে থেমে যেত? 4 এ গিয়ে থেমে যেত না? -8 ... লাইন 4। আই এম নট এক্সটেন্ডিং রাইট নাও, আমি এটাকে এখন এক্সটেন্ড করছি না, আমি জাস্ট আপনাদেরকে বুঝাচ্ছি। এখন কনস্ট্রেন্ট নাম্বার 2 তে আমি কি পেলাম? দুইটা ভ্যালু পেলাম, একটা হচ্ছে 6 এবং 12 এবং 6, তাহলে আমি 6 আর 12 টাকে আমি জয়েন করলাম, 6 এবং 12 কে আমি জয়েন করলাম। সো আমি কনস্ট্রেন্ট নাম্বার 2 তে গেলাম। কনস্ট্রেন্ট নাম্বার 3 দুইটা পয়েন্ট পেলাম, দেখি তো কনস্ট্রেন্ট নাম্বার 3 সেই দুইটা পয়েন্ট হচ্ছে 8 এবং 16। সো আবার উপরে যান, 8 এবং 16, এই যে 8 এবং 16। এখন ধরেন যদি
আমি প্রথম কনস্ট্রেন্টটা ওই যে ডটেড লাইন মাইনাস থেকে যেটা সেকেন্ড কোয়াড্রেন্টে শুরু হয়েছে -8 থেকে 4 পর্যন্ত থাকতো, আমি আগেই বলে নিয়েছি আপনাদেরকে যে উই আর অলওয়েজ ডিলিং উইথ ফার্স্ট কোয়াড্রেন্ট, এবং এটাকে আমরা এক্সটেন্ড করে নিয়েছি। কেন কেন এক্সটেন্ড করলাম বল? ম্যাম লিনিয়ার লাইনটার জন্য। আমরা কনভিনিয়েন্ট ওয়েতে যাতে ফিজিবল স্পেসটা পাই, বিকজ ওটা যদি আমি ওখানে স্টপ করে দিতাম কনস্ট্রেন্ট 1 ওই যে 4.404 ওই জি। পয়েন্টে যদি আমি স্টপ করে দিতাম তাহলে কি আমি ফিজিবল স্পেসটা পেতাম? নো ম্যাম, কে আমরা এলটা পেতাম না। রিচ করতে পারতাম। আমরা হ্যাঁ দেখেন আমরা সব কনস্ট্রেন্ট কিন্তু এটা একই ইন্টারপ্রিটেশন ইজ দ্য সেম, জাস্ট আমরা কি করলাম ফার্স্ট কোয়াড্রেন্টে নিয়ে আসলাম বিকজ আওয়ার অল দ্য ডিসিশন ভ্যারিয়েবলস আর পজিটিভ। সো জিনিসটা হচ্ছে আমরা ওটাকে ডটেড লাইনটাকে এক্সটেন্ড করে এইদিকে ডান দিকে ফার্স্ট কোয়াড্রেন্টে এক্সটেন্ড করলাম সো দ্যাট উই গেট স্পেসিফিক মানে ফিজিবল রিজিয়ন হুইচ ইজ হোয়াট 0 কি কি বলেন তো ওইটা কি 4 এর ওখানে 0KLMN, ওটা কে রাইট 0KLMN. So how many extreme points are there? 5 points. ম্যাম 5। 5 extreme points are there. 5 extreme points are there. So 0 বা আমি যেটা ও বলছি ঠিক আছে OKLMN হ্যাঁ is the feasible space. এবং এখন অবজেক্টিভ ফাংশনটাকে আমরা ঠিক যেভাবে আমরা করি নরমাল প্রসিডিওর সেভাবে করে ড্র্যাগ করে আমরা দেখি এটা এম পয়েন্টে হচ্ছে এটা বসে যাচ্ছে, এম পয়েন্টে এটা হচ্ছে প্যারালালি শিফট করতে করতে আমরা এম পয়েন্টে গিয়ে যাচ্ছে। তাহলে এম পয়েন্ট কনসিস্টস অফ হুইচ টু কনস্ট্রেইনটস? একটা হচ্ছে কনস্ট্রেইন্ট পি আর হ্যাঁ 2 and 2 এবং 3। তাহলে 2 এবং 3 আমরা যে স্ট্রেট লাইনটা পেয়েছিলাম বিকজ দিস আর অল স্ট্রেট লাইনস রাইট, তো সেই স্ট্রেট লাইন দুটাকে আমরা সলভ করলেই আমরা এই যে 6.67 2.67 টাকে পেয়ে যাব। দেখেন সেটাই করা হয়েছে এবং সেভাবে আমরা ভ্যালুগুলা পেলাম, অপটিমাম সলিউশনও পেয়েছি, অপটিমাম ভ্যালু বসায় দিয়ে পাওয়ার কথা। এখন এখানে স্ল্যাক এন্ড সারপ্লাস প্রত্যেকটা কিভাবে তাহলে আমরা স্ল্যাক এন্ড সারপ্লাস বের করব? প্রত্যেকটা কনস্ট্রেন্টে আমরা অপটিমাম সলিউশন ভ্যালুগুলা বসাবো, অর্থাৎ x1 এবং x2 গুলা বসায় কনস্ট্রেন্ট নাম্বার 1 যখন আমরা বসালাম অরিজিনাল কনস্ট্রেন্ট ছিল হচ্ছে কি 16 less than 16, জি ম্যাম। so we are getting minus 2.66, so 16 minus 7 is a plus 2.66 is the value of the slack 18.66. আবার কনস্ট্রেন্ট নাম্বার 2 ভ্যালুগুলা বসায় আমরা লেফট হ্যান্ড সাইডে পাইছি হচ্ছে 24.02, এটা কি কনস্ট্রেন্ট নাম্বার 2? জি ম্যাম, কিন্তু এই দুইটাতে সারপ্লাস না দেখালে হইতো এরকম। এটা আসলে একটা জাস্ট আপনাদের ডেসিমালের জন্য হয়েছে, বাট এগুলো তো আমাদের কি অ্যাক্টিভ কনস্ট্রেন্ট না? জি ম্যাম। ম্যাম অ্যাক্টিভে তো সারপ্লাস স্ল্যাক হবে। এটা সারপ্লাস আমরা লিখবো না বিকজ এটা ডেসিমালের জন্য আমাদের এই ভ্যারিয়েশনটা হয়েছে। আসলে এটা 24 এবং 48, ঠিক আছে? সো এখানে আমাদের কোনো সারপ্লাস নাই। These two are the active constraints. Let's look at constraint number 4. Constraint number 4 কি ছিল না? 4 তো ছিল না ম্যাম। তিনটে কনস্ট্রেন্ট। তিনটাই কনস্ট্রেন্ট ছিল। সো এখানে স্ল্যাক ভ্যালু আছে and there is no surplus because these two constraints are the active constraints. Clear সবার কাছে? ওকে লাস্ট যে আমাদের এটা ছিল ভেরি ওয়েল ডান। আমি তো বললাম আপনারা খুবই যদি আপনারা বুঝে থেকে এভাবে কন্টিনিউ করে থাকেন সবার, তাহলে আমি বলবো যে আপনারা খুবই ভালো কাজ করেছেন। তো 319 যেটা লাস্ট যে আমাদের অঙ্কটা থাকছে সেটা হচ্ছে সো এটা একটুখানি খেয়াল করেন, এটা মিনিমাইজেশন প্রবলেম। আচ্ছা তার আগে আমি একটা কথা একটু বলে নেই। এবার হচ্ছে আপনাদের আমাদের ক্লাসটা যখন সামনে শুরু হবে নেক্সট উইকে, আমি আগে থেকে আপনাদেরকে কেস দিব, ঠিক আছে? এই কেসটাই হচ্ছে আপনারা শুরু থেকে দিয়ে দিব সো দ্যাট এক একটা চ্যাপ্টারের সাথে এই কেসগুলা রিলেট করবে। সো এই কেসগুলা হচ্ছে আপনারা সলভ করবেন ফর ইয়োর টার্ম পেপার। তো কিভাবে সলভ করবেন, কি ইয়েগুলো থাকবে সেটা নিয়ে আমি আলাদা করে একদম ব্রিফ করে দিব, সেটা নিয়ে আপনাদের টেনশন করার কিছু নাই। বাট এটা হচ্ছে এক একটা টপিকের সাথে রিলেট করে এক একটা কেস আপনাদেরকে অ্যাসাইন করা হবে। এক একটা গ্রুপকে এক একটা টপিক দেওয়া হবে এবং তার সাথে সেই টপিকটার সাথে রিলেট করে এক একটা কেস দেওয়া হবে যেটা আপনারা পরবর্তী সময়
প্রেজেন্ট করবেন। ঠিক আছে, সেটা আমি একটু বলে রাখলাম যাতে করে আপনাদের নতুন না লাগে আর কি সামনে। হ্যাঁ, alright, and 319 এখানে minimization problem এবং there are 1 2 3 4 constraints. 4 constraints আছে। এখন আমাকে বলেন এইটার সাথে কে একমত না, এমন কেউ আছেন কিনা, এবং যদি কোনো ভিন্ন মত থেকে থাকে ফিল ফ্রি টু শেয়ার। আমাকে আগে সেটা একটুখানি বলেন, কারো যদি অন্য কোনো কোয়েশ্চেন থাকে বা অন্য কোনো অ্যান্সার আসছে এরকম কিছু থেকে থাকে। ওকে, সো আমি একটুখানি ব্রিফ করি। আবারও বলছি যে একটু ফিজিবল স্পেসটাকে একটুখানি সেপারেট করে একটু আইডেন্টিফাই করার জন্য হয় আপনি শেডেড একটু পেন্সিল দিয়ে বা একটু পেন দিয়ে একটুখানি দাগায় দিবেন। হ্যাঁ, একটা মিনিমাইজেশন প্রবলেম ছিল, সাবজেক্ট টু দিস আর দ্য কনস্ট্রেইনটস। সো after greater than last one was the less than or equal to constant. So আমাদের ইউজুয়াল প্রসেস যদি আমরা ফলো করি, আমরা গ্রেটার দেন, যেহেতু গ্রেটার দেন প্রথম তিনটা, এগুলো কি ট্রায়াল পয়েন্ট কি স্যাটিসফাই করবে কনস্ট্রেন্ট কে নাকি করবে না? করবে না, করবে না। That's why the direction is opposite of the trial points. So the arrow is indicating that constant number 1 এর arrow হচ্ছে outward to opposite from the origin. Constant number 2 is also like that. Constant number 3 is also like that. Constant number 4 এ গিয়ে দেখি যেটা less than or equal to constraint, and once we plot this constraint, আমরা এটা this our কি বলবো trial point justifies or trial point satisfies the constraint, so the direction is towards the origin, which gives us a boundary, very much feasible একটা স্পেস আমরা পাচ্ছি, যেই ফিজিবল স্পেস গুলা কি B C A D বা A B C D. A B C D is the feasible space. এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি এটা মিনিমাইজেশন প্রবলেম, অবজেক্টিভ ফাংশনটাকে আমি বসানোর পরে my job is to drag it within the feasible space, and the closest point from the origin will be the optimum solution. The closest point from the origin is point B when you keep dragging it parallelly. So point B te giye eta boshe jacche. Point B gives me the single optimum solution. Which two constraints form this point B? 3 and 2. 2 and 3. 2 and 3 form this constraint number B. So since these are the two straight lines, so we get two straight lines in the form of the constraints. By solving these two straight lines, we get the value or the coordinates of point B, which is 1.09 and 3.64. So এটাকে যখন আমরা পেয়ে গেলাম, এবং এটাকে যখন আমরা অবজেক্টিভ ফাংশনে বসাবো, that is the cost minimization. This should be the minimum cost given the model formulation, given the condition. This is the minimum cost possible. সেটা হচ্ছে আমাদের এখানে আরো জিনিসগুলো বলেছে যে which constraints are এখানে ম্যাম যদি আমি এটা প্রথমে করছিলাম কি, প্রথমে সি হিসেবে ধরে নিয়েছিলাম, কিন্তু মানে যদি গ্রাফিক্যালি করি ক্যালকুলেশন না করে, তাহলে আমি সি কি কারণে দিব না ম্যাম? আপনি যদি গ্রাফিক্যালি না করে ক্যালকুলেশন ওয়াইজ, বিকজ না ম্যাম গ্রাফিক্যালি যদি করি, হ্যাঁ আপনি তো ম্যানুয়ালি যদি করে দেখবেন সি চেয়ে বি তে আপনার কস্ট কম। আচ্ছা হ্যাঁ ওইটাই দেখছি না। হ্যাঁ সি তে বের করতে পারেন, বি তে বের করতে পারেন, এ তে বের করতে পারেন, ডি তে বের করতে পারেন, প্রত্যেকটা কোঅর্ডিনেটস আপনি বের করতে পারবেন। কোঅর্ডিনেটস বের করে আপনি অবজেক্টিভ ফাংশনে বসায় দিয়ে দেখবেন সি তে স্টিল গ্রেটার দ্যান পয়েন্ট বি, বি তে হচ্ছে মিনিমাম। এবং সেটা শুধু আপনার ক্যালকুলেশন ওয়াইজই আপনাকে বি মিনিমাম দিচ্ছে তা না, জিওমেট্রিক্যালিও বি আপনাকে মিনিমাম কস্টই দিবে when you parallelly shift it accurately. জি ম্যাম ঠিক আছে, সো এটা আমরা পড়লাম। আমাদের এখানে বলেছে which constraints are inactive, which are active. So B যেটা আমরা ফর্ম করছি 2 and 3 are the active constraints. আমরা প্রুভও করেছি, এবং সেটা করার পরে যে আমরা দেখলাম যে active constraints হচ্ছে fully, যে 2 আর 3 constraints হচ্ছে fully utilized. Constraint number 1, constraint number 1 এর ক্ষেত্রে আমরা দেখেছি যে লেফট হ্যান্ড সাইডে কত আসছে constraint number 1, লেফট হ্যান্ড সাইডের ফিগারটা কত আসছে ওটা কি বের করতে? -0.908. Constraint number 1 ম্যাম 25.1 আমি constraint number 1 নিয়ে বলছি যেটা, যে কত আসে 20 আসে এরকম 25.1 অর্থাৎ আমার অবজেক্টিভটা কি 3 সারপ্লাস। হ্যাঁ 1 constraint number 1
কনস্ট্রেন্ট নাম্বার 1 তাহলে 1 নাম্বার আর 4 নাম্বার হচ্ছে আবার ইনঅ্যাক্টিভ। হ্যাঁ, জি ম্যাম। the 25 মতো আসে। So কেন এটাকে সারপ্লাস বলছি? My left hand side is greater than the right hand side, so that is excess utilization of the resources. So that's why the surplus ভ্যালুটা তাহলে কত সেটা আমার বের করে দেখাতে হবে। এই যে আপনাদেরকে না আবারও বলছি, এইভাবে লিখলে কিন্তু ম্যাম এই যে এইখানে আবার সি নাম্বার এটা ভ্যালু চাইছে তো এইজন্য পরের হ্যাঁ, লাইন হ্যাঁ, করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। So you are getting, by putting the value in the constant number 1, the left hand side figure you are getting is 25.11, and the right hand side is already there 18. Your left hand side is greater than right hand side, so you are having a surplus by the amount of 7.11. Constant number 4, সেখানে আপনি যদি বসায় দেন আপনি দেখেন 29.47, আর ওদিকে আছে হচ্ছে 42, so there is a slack value because left hand side is smaller than the right hand side, so you are well below the requirement by the amount of 12.26 slack. ম্যাম যদিও ইনঅ্যাক্টিভ তারপরে সারপ্লাস কি মানে কোন দিক থেকে ভালো এটা সারপ্লাস হওয়া বা স্ল্যাক হওয়া? স্ল্যাক হলে, স্ল্যাক বা সারপ্লাস যেটাই হোক না কেন ওইভাবে আপনি ডিসিশন নিতে পারেন। সারপ্লাস থাকা মানে আপনার তখন ওইভাবে ম্যানেজমেন্ট ডিসিশন নিবে যে অপটিমাম ইউটিলাইজেশন হয়তো হচ্ছে না। সো এটা আবার যেহেতু কস্ট অ্যাসোসিয়েটেড আছে ম্যাম এর সাথে। এক্স্যাক্টলি, কস্ট অ্যাসোসিয়েটেড আছে, সো ইউ হ্যাভ টু মেক শিওর যে আপনি ওটার সাথে বেশি কস্ট ইনকার যাতে না করে, আননেসেসারি ইউটিলাইজেশন যাতে না হয়। আবার মানে সাব অপটিমাম ইউটিলাইজেশন হলেও তো সেটা আপনার প্রোডাক্ট প্রোডাকশনের জন্য ভালো না, তাই না? সবকিছুর জন্য আপনার কস্ট অ্যাসোসিয়েটেড। সো অফকোর্স স্ল্যাক এবং সারপ্লাসের ডিসিশন মেকিং এ খুবই বড় ভূমিকা আছে। ওকে, জি ম্যাম। সো আর নিচে কি আর কিছু আছে? feasible region has how many extreme points? যেটা আমরা দেখলাম ABCD. So the objective function change করে আগেরটার মতোই আমাদের objective function change করার পর একটু দেখি তো এখানে কি হলো, কারো কি কিছু মতামত, ভিন্ন মতামত আছে কিনা? E requirement E, এখানে তো বিসি লাইনটা দিয়ে যাচ্ছে, সো বি থেকে সি পর্যন্ত ওই যে তখন যেটা বললেন মাল্টিপল সলিউশন এরকম। কনস্ট্রেন্ট 2 তেই হচ্ছে পুরোপুরি কোইনসাইড। constraint 2 তে আমি অন্য আপনাদের আরো কি অন্য কোনো ভিউ আছে? আমার ক্যালকুলেশন তো সেটা বলতেছে না আসলে। কনস্ট্রেন্ট তো আপনার রেজাল্টটা কত আসছে? 2.6 বি তে হচ্ছে 1.09, এটা তো আগে পাইছি, আর সি তে হচ্ছে 2.67 আর 1.67। না না, এখানে একটু ভুল হয়েছে আপনাদের। কারো কি অন্য কিছু আসছে কিনা? এনিবডি এলস? অবজেক্টিভ ফাংশন ঠিক আগেরটার মতোই, যখন অবজেক্টিভ ফাংশনটাকে আপনি চেঞ্জ করে দিলেন, তাহলে এই জন্যই তো প্রশ্নটা আসছে যে হোয়াট আর দ্য অল্টারনেটিভ অপটিমাম কর্নার সলিউশন। আপনাদের সবার এটাই আসছে? এটা আসার কথা না কিন্তু। জি ম্যাম, এরকমই আসছে আমাদের, মানে এটা আপনারা একটু খেয়াল করে, আমি আবার আপনাদেরকে বলবো এটাকে একটুখানি আবার রিভিজিট করতে। হ্যাঁ, রিভিজিট করে আপনারা দেখবেন যে আমি একটু আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা যে চেঞ্জ দ্য অবজেক্টিভ ফাংশন টু 15x1 plus 12x2। আচ্ছা, 15x1 plus 12x2, আমরা যখন x2 হচ্ছে 5, x2 পেলাম 5, x1 হচ্ছে 4। ওকে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না না, হ্যাঁ এটা তো পুরাই হচ্ছে কি হয়ে গেল, কিসের উপরে বসে গেল? কোইনসাইড হয় ম্যাম কনস্ট্রেন্ট 2 তে। কনস্ট্যান্ট 2 তে বসে গেল। সো ইউ ক্যানট হ্যাভ অনলি 2 সলিউশন, there are a lot of other মাল্টিপল সলিউশন multiple বিটুইন solutions. বি এন্ড সি। রাইট, এটা আপনি এভাবে বলে দিবেন যে এখানে অনেকগুলো মাল্টিপল সলিউশন সম্ভব। এখন আপনি কয়েকটা হয়তো বেরো করে দেখা দিতে পারেন ফর এক্সাম্পল, বাট ইফ ইট ইজ নট পসিবল বিকজ মাঝখানে তো অনেক কম্বিনেশন সম্ভব, তাই না? জি ম্যাম। সো এটা আপনি জাস্ট বলে দিবেন যে this is a case of multiple solution where for example we get 2 or 3, যে কটা আপনি যদি বের করতে পারেন এক্সাম্পল দিয়ে দেখায় দিবেন, আদারওয়াইজ you just keep it simple that this is an example of multiple solution. Because এখানে পয়েন্ট বি এন্ড সি তে কোঅর্ডিনেটসটা বের না করে যদি থিওরিটিক্যাল বলে দেয় যে সেম লাইনে যেহেতু পড়ছে, সো বি এন্ড সি পয়েন্টের ভিতরে ডেফিনেটলি দ্য সলিউশন। হ্যাঁ, আমি এটাই তো বলছি যে এটা যেহেতু আপনার ওটা কোইনসাইড করছে ওই কনস্ট্যান্টে, তাহলে এনি পয়েন্ট ওই কনস্ট্যান্টের মধ্যে এনি পয়েন্ট কুড বি দ্য ক্যান্ডিডেট ফর অপটিমাম সলিউশন। সেই কথাটাকে আপনি একটু জাস্টিফাই করে বলে দিবেন জাস্ট। অবজেক্টিভ ফাংশনে যদি একবার বি এর ভ্যালু বসাই তাহলে তো জের ভ্যালুটা পাবো, আর সি এর হচ্ছে পয়েন্টগুলো যদি বসাই সেম ভ্যালু কি পাওয়া সম্ভব? তাই
আপনি সেটা টেস্ট করে দেখেন, বিকজ ম্যাম আপনার পাবো না তো আমার তো নাকি ম্যাথমেটিক্যালি পাবো? এটা আসছে, হ্যাঁ ম্যাথমেটিক্যালি যেটা যেটা এসে যায়, যদি আমার ওখানে কোয়েনসাইড করলে আমার তো সেম আসবে, এরিয়া ভ্যালু তো ডিফার জি ম্যাম, করবে। সেম আছে। সেটাই দেখেছেন, এটাই জি। হচ্ছে বোঝাচ্ছে এক্সাম্পল অফ মাল্টিপল সলিউশন। আমি এই জন্য আপনাদেরকে টেকনিক্যাল সলিউশনটা একটু, এটা আপনাদের আগের ক্লাসে দেখানো হয় নাই, আজকে একটু দেখাই দিলাম। সো দিস ইজ অল অ্যাবাউট টুডেজ ক্লাস। ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? ওকে, সো কোয়েশ্চেন ম্যাম, যদি বলেন। আমরা যখন ওই যে আমরা অ্যাক্টিভ স্টপ কনস্ট্যান্ট শেয়ার দেখাবো, একটুখানি, একটুখানি স্টপ শেয়ার করেন, আমি একটু করবো। হ্যাঁ বলেন। ম্যাম যখন আমরা ওই যে অ্যাক্টিভ কনস্ট্যান্টটা বের করবো তখন কি আমাদের প্রুফ করে দিতে হবে জিনিসটাকে, নাকি আমরা জাস্ট বলবো যে আমাদের দুইটা কনস্ট্যান্ট আমার অপটিমাম পয়েন্ট সলিউশন তৈরি করছে সেই জন্য আমরা অ্যাক্টিভ বলতেছি, এরকম না, বললে হবে? ওটা অ্যাক্টিভ কনস্ট্রেন্ট যখন বলে, যা প্রশ্নে যখন বলে which are the active constraints, তখন আপনার প্রুফ করেই দেখাতে হবে কেন আপনাকে অ্যাক্টিভ বলছি, বিকজ ইট ইজ ফুললি ইউজড আপ, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সো ওটা আপনাকে দেখাতে ওকে ম্যাম। হবে। এনি আদার কোয়েশ্চেন? ওকে, সো যদি আপনাদের কোয়েশ্চেন না থাকে, আজকে ক্লাসের আমি এখানে শেষ করছি। আমাদের ইনশাআল্লাহ নেক্সট উইকে বুধবারে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকেন সবাই, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।